সম্ভব যত গ্রুপগুলোতে আলোচনা হয়েছে, অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু এই পার্টটা কিন্তু হচ্ছে এড়িয়ে গেছে। বেশি করে যেমন খেলার মাঠে খেলতে গেলে, ব্যাট করতে গেলে বা গোল করতে গেলে কতগুলো মানে একটা নিয়ম আছে। হ্যাঁ, সারা মাঠে তো দেখবেন দু রকম জিনিস হয়, একটা হচ্ছে লেবার শ্রেণী প্লেয়ার, যেটা যারা হচ্ছে হার্ড ওয়ার্কার করে, আর আরেকজন হচ্ছে সুপারস্টার প্লেয়ার। এটুকু জানেন, অর্থাৎ তারা কম পরিশ্রম করে গুরুত্বপূর্ণ কাজগুলোকে করে দেয়। বা আমরা যদি বলি যে এই যে যেমন একটা ছোট্ট গল্প দিয়ে বলি যে একই কাজ, বা এমনও বলা হয় যে ধরুন যারা হাই অথরিটি থাকে একটা স্কুলের, সে ক্লাস করে না, সমস্ত কিছু পরিচালনা করে, কিন্তু তার মায়না বেশি, তার সম্মান বেশি। যেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থাকে, সবাই তো স্যার, তিনিও একজন স্যার। তাহলে তার তো এইটাই হচ্ছে মূল্যায়ন। ওম প্রকাশ, তুই একটু বন্ধ কর। ওম প্রকাশ, তোর অডিওটা বন্ধ কর। তাহলে এই আমরা বুঝলাম যে প্রথম আমাদের কাজ হচ্ছে যেমন ইন্টেলিজেন্ট হতে হবে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় সজাগ থাকতে হবে। কারণ পঞ্চ ইন্দ্রিয় যদি না সজাগ থাকে, একটা হচ্ছে কি না, খুব গভীর মনোসংযোগ দিয়ে শুনতে হবে। কারণ রোগী যদি মনে করে যে ডাক্তারবাবু আমাকে কোনো ভ্যালু দিচ্ছে না, আমার কথাগুলো ঠিকঠাক মতো শুনছে না, তাহলে কিন্তু সেই পেশেন্ট কিন্তু আপনার সঙ্গে কোঅপারেটিভ করবে না, বা আপনাকে কিছু সিমটমসও দেবে না, আপনার ওষুধ নিয়ে কিন্তু খাবেও না। তাহলে আমরা পড়াশোনা সসম্মানে আগে বসাবো। দেখুন, পড়াশোনা না যে বেশি নম্বর পেলে ভালো, ডাক্তার এবং পেশেন্টের মধ্যে হচ্ছে রিলেশনশিপ, কিন্তু তবুও সে কিন্তু সফল। আপনার অর্থাৎ ব্যাক বেঞ্চার, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে যেটা সবচেয়ে যেটা বড় কারণ, সেটা হচ্ছে ডক্টর উইথ হচ্ছে পেশেন্ট রিলেশনশিপ। কেন, একটা এক্সাম্পল দিই। রুগী যেই রকম স্ট্যান্ডার্ডিটি, সেই রকম স্ট্যান্ডার্ডিটিতে আপনাকে কথা বলতে হবে। একটা বাচ্চার সঙ্গে বাচ্চার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে হবে, কিছুটা হাসি ঠাট্টা করতে হবে, তার সঙ্গে সঙ্গে একটুখানি গল্প বলে বলে হচ্ছে সিমটম বার করতে হবে। আপনার চেম্বারে যদি হাই এডুকেটেড পেশেন্ট হয়, তাহলে আপনাকে হাফ ইংলিশ হাফ আপনার মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। তাহলে পেশেন্ট বুঝতে পারবে যে না, ডাক্তারবাবু কিছু কিছুটা জানে। আবার যদি ধরুন একটা সিম্পল পেশেন্ট আসে, তার সঙ্গে কিন্তু ইংলিশে কচকচানি করলে হবে না। এই জন্য মনে রাখবেন, লোকাল ভাষা, লোকাল অ্যাটমসফিয়ার, এই জিনিসগুলো কিন্তু একটা ডাক্তারের সবচেয়ে আগে জানা দরকার। আর ডাক্তারদের মুখে কিন্তু একটা স্মাইল থাকাও কিন্তু এটা খুব দরকার। এইটা কে ইভলিউশন করে? এইটা হচ্ছে এই পেশেন্ট কিন্তু আমাদেরকে কিন্তু ইভলিউশন করে। আমাদের আমাদের স্যারকে, আমাদের স্যার হচ্ছে পেশেন্ট। পেশেন্ট যদি ভালো বলে তবেই আমরা সাকসেস। পেশেন্ট যদি আমাদের ভালো না বলে, আমাদের কোনো সাকসেস রেট নেই। তাহলে যেটা আমি বললাম, এগুলো কোনো বই লেখা নেই, কিন্তু এগুলো রোগীকে ঢোকার আগে ভালো করে মাথা থেকে পা অব্দি পর্যবেক্ষণ করে নেবেন। আপনাকে যদি বিভিন্ন ব্রাঞ্চের, অর্থাৎ মেডিকেল সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চের যদি জ্ঞান থাকে, তাহলে আপনি পেশেন্টটাকে খুব সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারবেন। আমি আমার চেম্বারে যেটা করি, আগেই বলি আপনি বসুন, সবসময় আগে রেস্ট। কারণ অনেক সময় হোমিওপ্যাথির ডাক্তারদের একটা কেমন একটা ভাব আছে যে রিপোর্ট দেখতে চায় না।
এতে কিন্তু আমার মনে হয় পেশেন্ট কিন্তু মনে মনে একটু ক্ষুণ্ণ হয় এই বলতে যে এত পয়সা দিয়ে আমি একটা রিপোর্ট করলাম, আমার দেখবে না, বা আমাকে কিছু অবহেলা করছেন, বা কি রোগ, কারণ কি দেখুন এটা তো একটা মার্কেটিং। এলোপ্যাথি ডাক্তাররা কিন্তু কি রোগ হয়েছে সেটার উপরে বেশি প্রাধান্য দেয়, রোগীও কিন্তু অনেকটা ফিক্সড আইডিয়া সেটা কি হচ্ছে না, আগে একটু জানতে চাই যে আমার কি হয়েছে, এটা একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য এবং পেশেন্টটাকে আমি স্টাডি করার জন্য আমি ফার্স্টে আমি রিপোর্ট চেক করি, রিপোর্ট গুলো সুন্দর চেক করি। আমার দুটো সুবিধা হয়, কি সুবিধা হয়, একটা হচ্ছে পেশেন্টের আমি মন করতে বেশ কিছুক্ষণ দেখার পরে পেশেন্ট একটু হালকা বকাঝকাও দিতে পারলাম, মানে পেশেন্টকে একটুখানি শাসন করতে হয়, শাসন বলতে কি হালকা চলে, আপনাকে কি এই ডাক্তারবাবু বলেছে যে আপনার এই ছিল। 2 নম্বর কি, আপনি রিপোর্টটা পড়ে রোগীকে একটা আপনি তো কি রোগ হয়েছে মোটামুটি ওখানে লেখাই আছে, আপনি সব বুঝতে পারলেন, তাহলে আপনি সেই অ্যাঙ্গেলে কিছুটা প্রশ্ন করতে পারবেন এবং এর আগে কোন ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, সেই ডাক্তারবাবু কি মেডিসিন খেয়েছে, লাস্ট মেডিসিন কতদিন আগে খেয়েছেন, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন। কিন্তু এইটা মনে রাখবেন, একজন ডাক্তার হয়ে আরেকজন ডাক্তারের কিন্তু কখনোই সমালোচনা করতে যাবেন না, খুব বেশি হলে একটা মুচকি হাসি দিয়ে ছেড়ে দেবেন, কিন্তু যাবেন না, অপ্রয়োজনীয় কথা বলতে যাবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে ফার্স্ট ইট ইজ আ গুড ইম্পর্টেন্ট, ইট ইজ আ কেস টেকিং। এইবারে আপনি একটা বুঝতে পারলেন, যেমন ধরুন ইউএসজি নিয়ে আসলো, ইট ইজ আ ওভারিয়ান সিস্ট বা বাল্কি অফ দি ইউটেরাস, আমরা যেগুলো পাই আমরা কিন্তু সুন্দরভাবে বলি, তারপরে যখন যেই সিমটমস একটা বলি, নিচটা কি ভারী ভারী লাগে, ল্যাঙ্গুয়েজ ভাষা বলে হ্যাঁ একটু ভারী ভারী লাগে, তার মানে কি পেশেন্টের সঙ্গে আপনার সাইকোলজি কিন্তু একটু একটু করে সিমটম দেয়, যদিও জানি এটা কমন সিমটমস, কিন্তু আগে কমন দিয়ে তারপরে তো গিয়ে আগে আমি আনকমনে যাব। তাহলে এইটা হচ্ছে একটা কায়দা, এটা বাচ্চাদের ক্ষেত্রেই হোক বয়স্কদের ক্ষেত্রেই হোক, যে আমাদের একটা এই যে কথা বলার একটা ধরন, এটা একটা সবচেয়ে বড় আর্ট। এইবারে আসুন, এইবারে আমি যেটা আসছি সেটা হচ্ছে ইভলিউশন অফ দ্য সিমটমস, ইভলিউশন অফ দ্য সিমটমস। তাহলে কেস টেকিং ইট ইজ আ ফার্স্ট পার্ট, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইট ইজ আ ইভলিউশন অফ দ্য সিমটমস, অর্থাৎ সিমটমস এর মূল্যায়ন। তাহলে আপনি যদি সিমটমস এর মূল্যায়ন যদি না জানতে পারেন, তাহলে আপনার কি ভ্যালু আছে, তাহলে পেশেন্ট লট অফ সিমটম বলবে, তাহলে কেস টেকিং বা ইভলিউশন অফ দ্য সিমটম বা টোটালিটি অফ দ্য সিমটমস, এটা মানে এই নয় তো যে সিমটমস এর যোগফল, ইট ইজ আ সাম অফ দ্য সিমটম, মানে সিমটমস এর যোগফল নয় তো, ইট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য সিমটমস অর ইট ইজ দ্য সিমটমস অফ দ্য পেশেন্ট, অর্থাৎ এমন সিমটম যেটা হচ্ছে কোয়ালিটি আছে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনারা সবাই পরীক্ষায় পাশ করে এসেছেন, পরীক্ষার যখন প্রশ্নপত্র হয়, আজকে আমি স্যার বলে আমি কিছুটা ফ্লেয়ার আপ করছি কারণ আমি সরকারি জায়গায়, যেমন কোশ্চেন যদি দেখবেন, কোশ্চেনের 60 নম্বর অব্দি গড়পড়তা সবাই অ্যান্সার করতে পারে বা সেই টাইপেরই প্রশ্ন করা হয়, তারপরে কিছু কিছু প্রশ্ন একটু একটু করে কঠিন করা হয়, তার মধ্যে গোটা 7, 8, 10 নম্বর মতন প্রশ্ন এমন কঠিন করা হয়, যাদের আইকিউ বেশি আছে তারাই একমাত্র হচ্ছে উত্তর দিতে পারবে। ঠিক সেই রকমই, তাহলে আমাদের যে পেশেন্টের এত সিমটম দিচ্ছে সব কটাই আমরা মনোসংযোগ দিয়ে শুনবো, শোনার পরে তারপরে আমি সিমটম গুলোকে চুজ করব যে কোন সিমটমসটা আমার মেডিসিন সিলেকশন করতে লাগবে, কারণ মানে লেস ভ্যালুয়েবল সিমটমস অর্থাৎ কম গুরুত্বপূর্ণ সিমটমস কে টানাটানি করে তো আমার কোনো লাভ নেই। যেমন আমরা সবসময় চাইবো ইট ইজ দা আনকমন পিকুলিয়ার সিমটমস অর ইট ইজ দা জেনারেল সিমটম, যেটা দিয়ে আমার একটা পেশেন্টের হচ্ছে মেডিসিন সিলেকশন করতে কিন্তু আমার সাহায্য হয়, কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না, অনেক সময় পেশেন্ট বলতে বলতে হচ্ছে আমরা একটা ভ্যালু সিমটম ভাই, না হলে কি হয়, আমরা কিছুটা বুঝতে পারি যে এই রোগের উৎপত্তিটা কোথায় দিকে আসছে এবং তার সঙ্গে সাইকোলজিক্যাল বা তার সঙ্গে কজেশন বা তার সঙ্গে রোগের উৎপত্তি কি হতে পারে, আমরা মোটামুটি ভাবে খুব কুইকলি পেশেন্টের আগে সিমটম কিছুক্ষণ আমরা অন্তত 5-7 মিনিট কিছু মানে চুপচাপ থাকি,
আমরা যারা কুইক করি, আপনাকে 5-7 মিনিট অব্দি ওয়েট করি যে পেশেন্ট বলুক। পেশেন্ট বলতে বলতে আমি একটা রাফ আইডিয়া পেয়ে গেলাম, তারপরে আমি ফার্দার কোশ্চেন করতে করতে আমি কেস টেকিং এ করলাম। তাহলে এই যে সিমটমস, ইভলিউশন অফ দ্য সিমটমস, ইভলিউশন অফ দ্য সিমটমস করতে গেলে কোনো ক্ষেত্রে দেখা যায়, বেশি করে ধরুন চিলড্রেনদের ক্ষেত্রে বা লোয়ার অ্যানিমেলদের ক্ষেত্রে যারা সিমটমসকে ন্যারেটেট করতে পারে না, সিমটম বলতে পারে না, তাদের ক্ষেত্রে অবজার্ভিং সিমটমস অর হুইচ অথবা পেশেন্টের যে রিলেটিভ আছে তারা যে সিমটমস গুলো বলে, সেই সিমটমস গুলো কিন্তু হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তার একটা এক্সাম্পল বলবো, আমি একটু পরে বা এখনই বলি। আমার একটা প্রথম দিকে একটা কেস ছিল, আমি একটা তখন মোটামুটি আমার একটু নাম পুরো অবশ হয়ে যাচ্ছে, পায়ে কম জোর পাচ্ছে, যেরকম টুকটাক যা বলছি মানে সেরকম প্রেফারেবল কিছু পাচ্ছি না। মোটামুটি কি করব, প্রায় 5-7-10 মিনিট হয়ে গেল, উঠে আসব, তখন এক বুড়িমা অর্থাৎ তার ঠাকুমা বলছে, এই যে আমার নাতিটারে ইঞ্জেকশন দেওয়ার পরেই পা গুলি গেল। এই যে কথাটা আমি শুনলাম, শোনার পরেই কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু স্ট্রাইক করলো। এবার আমি তখনই বললাম, আমি যেহেতু লোকাল, ইঞ্জেকশনটা কে দিল, একজনের নাম বললো, তারে আমি চিনি, আমি জানি সে অত বেশি দক্ষ নয়। তার মানে আমার কিন্তু কেস টেকিং এর অ্যাকিউট ক্ষেত্রের যে আমার যে কজেশন পাওয়া, সেটা কিন্তু আমার পাওয়া হয়ে গেল। আমি কি বুঝলাম, আমি একসঙ্গে বুঝলাম, যেহেতু এটা এরর অফ দি হচ্ছে সাইট অফ দি ইঞ্জেকশনটা যেহেতু ভুল দেওয়া হয়েছিল, তার জন্য কি হয়েছিল যে কোনো কারণে সেই ক্ষেত্রে হচ্ছে নার্ভের ইনজুরি করে ফেলেছিল। নার্ভের ইনজুরি করার জন্য সেই জায়গাগুলো নামনেস এবং পেইনফুল হয়ে গেছিল। সেই ক্ষেত্রে আমি যদিও দুটো ওষুধ দিয়েছিলাম, লিরাম এবং হাইপেরিকাম অল্টারনেটিভ দিয়ে, 4-5 দিনের মধ্যেই কিন্তু কেসটা খুব সুন্দরভাবে হচ্ছে সাবসাইড করে গেছিল। এই যে বলছি যে অবজার্ভিং সিমটম বা একটা, যেমন একটা এক্সাম্পল যদি বলি, যেমন ছোট্ট করে, যে তো আমার বাচ্চাটা না ঘুমায় না, আর ঘুমালে হচ্ছে কি হয়, যে ঘুমনের মধ্যে হচ্ছে মানে সারাক্ষণ হচ্ছে রাতের মধ্যে হচ্ছে হাসে খেলে, ওর জন্য আমারও ঘুম পায় না। আর কি জানেন, যখন ঘুমায় না তখন হচ্ছে হাসে, মনে হচ্ছে কি যে ঠাকুরের সঙ্গে কথা বলছে, মানে যার ধর্মে যেই রকম বই লেখা আছে পরীদের সঙ্গে কথা বলছে। এই যে সিমটমস, তাহলে এটা কি আপনি দেখবেন ওই যে পেশেন্টের মা বা পেশেন্টের ঠাকুমা পিসি এরা এসে বলছে, এই যে সিমটমস, এই সিমটমস গুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে এক এক সময় কিন্তু হচ্ছে অনেক দামি হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় যে একটা সিমটমসই কিন্তু অন্যান্য সিমটম গুলোকে কভার আপ করে চলে আসে। এই ক্ষেত্রে যেমন ধরুন হচ্ছে সাইপ্রাইপিডিয়াম বলে একটা ওষুধ আছে, খুব সুন্দর ভালো কাজ করে। এই যে সিমটমস পেতে গেলেও কিন্তু কিছুটা ভাগ্যের ব্যাপার, কিছুটা টেকনিক্যালি কিন্তু হচ্ছে দরকার। যাই হোক, এই যে বললাম যে ইভলিউশন, এবার আমরা ইভলিউশন করতে যাব। তাহলে ওই যে বললাম যে সব মানুষেরই দাম নেই, যেমন ধরুন আমরা সবাই রিটিন এক্সামিন দেওয়ার পরে আবার আমরা হচ্ছে ভাইভা এক্সামিন করি, করার পরে তারপরে আমরা চাকরি পাই। এই যে ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকে, তারা হচ্ছে আমাদের হচ্ছে ইভলিউশন করে, আমাদেরকে মূল্যায়ন করে। কি মূল্যায়ন করে, আমার হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, পাশাপাশি ভাবে আমার সাইকোলজিক্যাল কন্ডিশন, তবেই তো সরকারি রিক্রুটমেন্ট হয়ে আসে, এই যে জিনিসগুলো। তাহলে সেই রকম হচ্ছে আমাদের ইভলিউশন এক্সপার্ট হয়ে আমাকে ফিজিশিয়ান, আমি হচ্ছে অল ইন অল, আমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কোন সিমটমসটা আমি ধরে রাখবো আর কোন সিমটমসটা কিন্তু আমি ছেড়ে যাব। ইভলিউশনের অনেকগুলো পদ্ধতি আছে, হ্যানিম্যানিয়ান পদ্ধতি, গাত বরিক পদ্ধতি, বনিং-হোসেন পদ্ধতি, এবং সবচেয়ে যেটা মোস্ট অফ দি পপুলার পদ্ধতি, সেটা হচ্ছে কেন্টেরিয়ান পদ্ধতি। কারণ হোমিওপ্যাথিক ফিল্ড ওয়ার্ল্ডে জেমস টাইলার কেন্টের অবদান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার এই কন্ডিশন গুলোকে আমরা ন্যাচারালি ভাবে হচ্ছে ফলো করি। তাহলে তার অনুপাতে সিমটমসকে সাধারণত 3টে ভাগে ভাগ করে। একটা হচ্ছে জেনারেল সিমটমস, আরেকটা হচ্ছে কমন সিমটমস, আরেকটা হচ্ছে পার্টিকুলার সিমটমস। আবার বলছি, ইট ইজ দ্য জেনারেল সিমটমস
ইট ইজ দ্য কমন সিমটমস, ইট ইজ দ্য পার্টিকুলার সিমটমস। মনে রাখবেন তাহলে জেনারেল সিমটম যেহেতু আমি প্রথমে উচ্চারণ করলাম, জেনারেল সিমটমস এর দাম কিন্তু হচ্ছে সর্বাধিক। আপনারা যদি জেমস টাইলার কেন্টের যদি হচ্ছে আপনার রেপার্টরি দেখেন, রেপার্টরিতে দেখবেন ফার্স্ট চ্যাপ্টার ইট ইজ আ মাইন্ড এন্ড লাস্ট চ্যাপ্টার ইট ইজ আ জেনারেলিটিস, নট জেনারেল, ইট ইজ আ জেনারেলিটিস। তাহলে এই যে জেনারেলিটি এবং জেনারেলিটিস এবং হচ্ছে মাইন্ড, দুটোই হচ্ছে জেনারেল সিমটমস, দুটো সিমটমস এরই ভ্যালু বেশি, এই জন্য একটা ফার্স্ট চ্যাপ্টার একটা লাস্ট চ্যাপ্টারে গিয়ে হচ্ছে পাঠিয়েছে। মাঝখানে কিন্তু যাগুলো আছে সেগুলো হচ্ছে পার্টিকুলার, মানে পার্টিকুলার অঙ্গের উপরে রেপার্টরি। তাহলে এই জন্য কেন্ট রেপার্টরিতে মাইন্ড চ্যাপ্টার এবং জেনারেলিটিস চ্যাপ্টারের কিন্তু হচ্ছে দাম হচ্ছে সর্বাধিক। এই জিনিসটা কিন্তু প্রচন্ড ভাবে মাথায় রাখবেন। তাহলে ইভলিউশন আমরা বুঝতে পারলাম, ইভলিউশন মানে সিমটমস এর মধ্যে কোন সিমটমসটা আমার কাছে সবচেয়ে দাম বেশি। এবার আমি একটুখানি জেনারেল সিমটম বোঝাই, যে জেনারেল সিমটম বলতে আমরা কি বুঝি। জেনারেল সিমটমস মানে অ্যাজ এ হোল অফ দ্য পেশেন্ট, যেটা পেশেন্টের পুরোটাকে বোঝায়, সেটাই হচ্ছে ইজ আ হিমসেলফ, নিজেকে, সেটাই হচ্ছে জেনারেল সিমটমস। যেমন অল দ্য সেন্সেশন এবং হচ্ছে যেই সিমটমস অথবা যেই সিমটমসটা হচ্ছে নিজেকে বোঝায়, অর্থাৎ আমার, অর্থাৎ মাইসেলফ, হিমসেলফ, হিমসেলফ নিজেকে যেটাকে বোঝায়, সেটাকেই আমরা কি বলি, যে ইট ইজ দ্য জেনারেল সিমটম। এই জন্য দেখবেন যে মেটেরিয়া বইতে যত সেন্সেশন অ্যাজিভ মনে হয় যে সিমটমস গুলো আছে, সেই সিমটমস গুলো হচ্ছে জেনারেল সিমটমস, সেই সিমটমস গুলোর দাম কিন্তু অনেক বেশি। এই কথাগুলো কিন্তু মনে রাখবেন যখন মেটেরিয়া বই পড়বেন, অ্যালেন্সকি নোটই হোক বা অন্যান্য গুলো যেগুলো সেন্সেশন অ্যাজিভ, সেই সিমটম গুলো কিন্তু হচ্ছে গুরুত্ব দেবেন। আচ্ছা, আবার এই ক্ষেত্রে দেখা যায় যে জেনারেল সিমটম হুইচ ইজ রিফ্লেক্টেড অ্যাজ এ হোল, যেমন কি হচ্ছে আমার, আমার ঘুম, আমার স্বপ্ন, আমি এই খেতে ভালোবাসি, এরকম কিছুগুলি হচ্ছে যখন আমার অ্যাজ এ হোল, সেগুলোকে আমরা কিন্তু হচ্ছে জেনারেল সিমটম বলি। এখানটাতে মনে রাখতে হবে যে a mental symptoms or it is a general symptoms which can overrule the many other particular symptoms, যে একটা জেনারেল সিমটমস এর ভ্যালু সমান সমান অনেকগুলো পার্টিকুলার সিমটমস। আবার ভালো করে বুঝুন যে একটা জেনারেল সিমটমস এর মূল্য সমান সমান অনেকগুলি পার্টিকুলার সিমটমস এর মূল্যের চাইতেও অনেক বেশি। দেখুন এইটা যে যা ধর্মের দিকে যদি আমি একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই, যেমন ধরুন হিন্দু ধর্মে কি ছিল, যে অর্জুন একমাত্র কৃষ্ণকেই চাইলো, তার পরিবর্তে কিন্তু এত লক্ষ সৈন্যকে না চেয়ে একমাত্র একজন ব্যক্তি, অর্থাৎ আমরা যদি তাকে যদি জেনারেল সিমটমস এজ এ করি, সেরকম ওই যে সৈন্য সংখ্যা পার্টিকুলারের চাইতে কিন্তু তার দাম কিন্তু অনেক বেশি। যেমন ধরুন একটা ক্রিকেট প্লেয়ারের 11 জনই থাকে, 11 জন প্লেয়ারে কিন্তু হচ্ছে এই ভারত সরকার সবাইকে কিন্তু সম টাকা দেয় না, তাদেরকেও আবার গ্রেডিং করে, যে বিরাট কোহলি বা আমাদের শর্মা এরা হচ্ছে বেশি টাকা পাবে সেই তুলনায়, বা অন্যান্যরা তুলনামূলকভাবে কম পায়, এটাকেই বলে হচ্ছে গ্রেডিং অফ দি সিস্টেম। অর্থাৎ সমান সমান সবার কিন্তু সমান ইভলিউশন নয়। যাই হোক, এই যে জেনারেল সিমটমস, অর্থাৎ ওয়ান জেনারেল সিমটমস হুইচ ক্যান ওভাররুল দ্য মেনি আদার পার্টিকুলার অফ দি সিমটমস, অর্থাৎ অনেকগুলো পার্টিকুলার সিমটমস এর চাইতে একটা জেনারেল সিমটমস কিন্তু অনেক বেশি দাম, এবং এই দামের উপরই নির্ভর করে। এবার যেমন ধরুন যে এইবার যদি আমরা আসি যে আবার খালি এবার এবার আপনি বলবেন, যেমন অনেকে যে রকম আছে ধরুন হচ্ছে মাইন্ড টেকনিক ফলো করে, তাহলে মাইন্ড সিমটম ইট ইজ আ জেনারেল সিমটম, তাহলে বলবেন তাহলে কি পার্টিকুলার সিমটমস এর কিন্তু কি কোনো দাম নেই? পার্টিকুলার সিমটমসও কিন্তু আছে, কিন্তু কমন পার্টিকুলার সিমটমস এর কিন্তু কোনো দাম নেই। কমন পার্টিকুলার সিমটম আমি বলতে যাচ্ছি যেগুলো হচ্ছে ডিজিজ সিমটমস, কিন্তু পার্টিকুলার সিমটমস উইথ হচ্ছে পিকুলিয়ার মোডালিটি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে দাম আছে সেই সব সিমটম গুলো
সেই মেন্টালের মতন অত বেশি কিন্তু দাম হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা মেন্টাল সিমটমস অনেক সময় পাই না, বা মেন্টাল সিমটমস পাওয়া অ্যাকচুয়ালি খুব দুষ্কর। মেন্টাল সিমটম আমরা জোর করে পেশেন্টের থেকে যা মেন্টাল সিমটম নেওয়ার চেষ্টা করি, সেই টেকনিকটাই টোটালি রং। পেশেন্ট কিন্তু কখনোই কিছু বলে না, মানে সঠিক মেন্টাল সিমটম বলে না। অ্যাকচুয়ালি অজান্তে যদি আমরা কিছু অবজার্ভ করি বা অজান্তে যদি কিছু বলে ফেলে, সেটা কিন্তু হচ্ছে দাম বেশি। যেমন ধরুন একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই, এই যে আরজি করের যে প্রিন্সিপালে তার যে এরকম যে তার পারভার্টেড অফ দ্য সেক্সুয়াল ডিজায়ার ছিল, সেটা কি আপনি জানতেন? সেটা কি আপনার কেস টেকিং করতে গেলে কি আপনি কোনোদিন পেতেন? পেতেন না, কারণ সে কোনোদিন ওরকম সিমটম আপনাকে শো করাবে না। তাহলে এইগুলো যদি কোনো কিছুর মাধ্যম থেকে, যেমন আমরা অনেক সময় করি কি, মেন্টাল সিমটম নেওয়ার সময় ওয়াইফের হাজবেন্ডের থেকে বা কাছাকাছি রিলেশন থেকে নিই। যেমন অনেক সময় আমরা দেখি চেম্বারে যে আগের পেশেন্টটা গেল গিয়ে পরের পেশেন্টের, ও ডাক্তারবাবু ওই পেশেন্টটা জানেন তো ওই রকম, ওই পেশেন্টটা ওই ওই করে। তার এই যে অপরের থেকে যে তথ্যগুলো নিলাম, সেগুলো কিন্তু হচ্ছে নোট করে রাখতে হয়। সেই সিমটমসটা কিন্তু অনেক বেশি দামি, কারণ পেশেন্টটা যখন আমার চেয়ারে বসছিল তখন সে একটা মুখোশ পরা ছিল। কিছু সিমটম সত্য বলতো, কিছু সিমটম মিথ্যা বলতো। কারণ আপনি কি পয়সা দান করেন? হ্যাঁ ডাক্তারবাবু আমি হেভি দয়ালু। হেভি দয়ালু বললে আপনি কস্টিকাম দিলেন, পুরোটাই ভুল। হ্যাঁ আমি দান করি, সেই ছোট ছোট 1 টাকা কয়েন ভিখারিকে দিই, সেটারে দান বলে না। কারণ কস্টিকামে কি লেখা আছে? গ্রেট সিম্প্যাথি ফর দি সাফারিং অফ দি আদার্স। আদার্স কথাটা লেখা আছে। আমি আমার ছেলেকে মেয়েকে অনেক কিছু ভালো ভালো জিনিস দিই, সেটারে দান বলে না। ওই জন্য শব্দটা ইউজ করা আছে আদার্স। যদি আমি অন্যরে দিতাম, সেই ক্ষেত্রে আমি দানি হতাম। এই জিনিসগুলো দা বাই দা বয়ে। তাহলে এই যে গেল, তাহলে স্ট্রং পার্টিকুলার সিমটমস এর কিন্তু হচ্ছে ভ্যালু আছে। যেমন স্ট্রং পার্টিকুলার একটু আগে বললাম, যেমন ধরুন পার্টিকুলার সিমটমস, ইট ইজ আ পার্টিকুলার পার্ট অফ দ্য বডি। যেমন ধরুন স্পেশাল সেন্স, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, এই অঙ্গের যে সিমটম গুলো থাকে পার্টিকুলার সিমটমস, সেই সিমটম গুলো কিন্তু হচ্ছে অনেক ভ্যালু পায়। এবং সেই পার্টিকুলার সিমটমস এর যদি তার পিকুলিয়ার মোডালিটি থাকে, বা পার্টিকুলার সিমটমস এর সঙ্গে যদি কোনো কনকমিটেন্ট সিমটমস থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে পার্টিকুলার সিমটমস এর ভ্যালু থাকে। এইবারে একটা মনে রাখতে হবে যে অনেক সময় পার্টিকুলার সিমটমস যখন 2 বা তার অধিক অঙ্গে দেখা যায়, ডাক্তারবাবু আমার চোখ জ্বালা করে, ডাক্তারবাবু আমার পেট জ্বালা করে, ডাক্তারবাবু আমার হাত পায়ে সোল জ্বালা করে, একটা মানুষেরই 3 জায়গা জ্বালা করছে। যখন পার্টিকুলার সিমটমস which is covered, it is a two or it is a more of the part which is become, it is the general symptoms, সেটা তখন জেনারেল সিমটমস হচ্ছে। যেমন প্রস্রাব করতে গেলেই খালি জ্বালা করে আর অন্য সময় জ্বালা করে না, দিস ইজ দা পার্টিকুলার সিমটমস। পার্টিকুলার সিমটমস অত বেশি দাম থাকে না। কিন্তু আগেই বললাম, যখন আমাদের ক্ষেত্রে যে পিকুলিয়ার পার্টিকুলার বা স্ট্রং পার্টিকুলার আমরা পাই, সেই ক্ষেত্রেই হচ্ছে দামি। তাহলে এত অব্দি বোঝা গেল? দেখুন কেউ বুঝলেন কিনা বলুন। জি স্যার, বুঝতে পারছি। ওম প্রকাশ তুই কিছু বলবি? ওম প্রকাশ শুনছি, খুব ভালো লাগলো। বল, কিছু যোগ করলে বল, তারপরে আমি আবার একটু বলছি, বল তুই। ঠিক আছে, খুব ভালো ক্লাস লাগলো, স্পেশাল ক্লাসটা ভালো। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল সিমটমস আবার 2 রকম। তাহলে আগেই বললাম ইট ইজ দ্য জেনারেল সিমটমস হচ্ছে 2 রকম, একটা হচ্ছে মেন্টাল সিমটমস আর একটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল সিমটমস। ভালো করে বুঝুন, তাহলে জেনারেলকে দুটো ভাগ করলো, একটা হচ্ছে মেন্টাল সিমটমস, আরেকটা হচ্ছে ফিজিক্যাল সিমটমস। ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, আর হচ্ছে ফিজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল মানে হচ্ছে যেটা মেন্টাল সিমটম গুলো আমরা পাই, আর ফিজিক্যাল জেনারেল মানে হচ্ছে অ্যাজ এ হোল। ফিজিক্যাল জেনারেলটা পরে এক্সাম্পল দিচ্ছি। এইখানটায় মেন্টাল জেনারেল কি বলছে? অল দ্য মেন্টাল সিমটমস, যত আমরা মেন্টাল সিমটম পাই সেগুলোকে কিন্তু হচ্ছে আমরা মেন্টাল হচ্ছে জেনারেল বলতে আমরা পারি। যেমন এইগুলোকে রিফ্লেক্টেড করে পেশেন্টের নিজস্বতাকে। আমি স্যারদের দেখেছি, ডক্টর এসপি দে
বা এদেরকে অনেক সময় আমি দেখেছি, অনেক সময় যখন মেন্টাল সিমটম পাই না, তখন আমরা কি করি, সরাসরি ভাবে ড্রিমের ক্ষেত্রে চলে যাই। ড্রিম কি হয়, যেহেতু মানুষ বোঝে না, ড্রিম হচ্ছে অবচেতন মনের যা বহিঃপ্রকাশ, সেগুলোই হচ্ছে প্রকাশ পায়। এই জন্য ড্রিম দিয়ে আমরা অনেক ক্রনিক ডিজিজে কিন্তু খুব সচরাচর, মানে খুব সহজে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এই জিনিসটা মাথায় রাখবেন, এই ড্রিমও কিছুটা হচ্ছে জেনারেল সিমটমস এর মধ্যে পড়ে যায়। তাহলে এই যে ইভলিউশন, যে মেন্টাল জেনারেলকে কিন্তু আমরা সব সময় হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি আমরা দেব। আগেই বলছি যে মেন্টাল সিমটমস কে আমরা টপ মোস্ট, সাপোজ ধরুন আমাদের রাজ্যের সিএম হচ্ছে সবচেয়ে প্রধান, সিএম না থাকলে কি হয়, তার ডেপুটি সিএম এর কাছে আমরা যাই। তাহলে এই যে কন্ডিশন, এইখানেও কিন্তু একটা ইভলিউশন হয়, যে সবাই ভোটে জিতলো, তার মধ্যে কেউ মন্ত্রিত্ব হলো, মন্ত্রিত্বর মধ্যে থেকে কেউ পূর্ণ সময়, কেউ হচ্ছে প্রধানমন্ত্রী। এই যে কন্ডিশন, এইটাই হচ্ছে একটা ইভলিউশনের একটা পার্ট। এবার ধরুন এই যে মেন্টাল জেনারেলকে আবার দুই ভাগে, আবার তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে উইল, আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, 3 নম্বর হচ্ছে ইন্টেলেক্ট। উইল মানে ইচ্ছা, কার ইচ্ছা, আমার ইচ্ছা, কার ইচ্ছা, আমার ইচ্ছা। এই যে আমার, অ্যাজ এ হোল আমার, এই সিমটম গুলো কিন্তু হচ্ছে দাম বেশি। যেমন হচ্ছে উইলে যদি আমরা এক্সাম্পল দিই, লাভ, আমি ভালোবাসি, কি ভালোবাসি না, আমি ঘুরতে ভালোবাসি, আমি সেক্সুয়ালটা ভালোবাসি, আমি যেমন পড়তে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। এই যে ভালোবাসি, যেটা ইচ্ছা, ইট ইজ দ্য ডিজিয়ার, মেন্টাল ডিজিয়ার। মেন্টাল ডিজিয়ারের দাম কিন্তু অনেক বেশি। এই যে সেক্সুয়াল সিমটমস, কোনো সময় পার্টিকুলার সিমটমস, কোনো সময় কিন্তু হচ্ছে মেন্টাল সিমটমস হয়। এই যে একটু আগে বললাম, ইট ইজ আ পারভার্টেড ডিজিয়ার, সবাই আমরা কন্ট্রোল করি। যখন যেটা পারভার্টেড অফ দ্য সেক্সুয়াল ডিজিয়ার, বা ইট ইজ আ হোমোসেক্সুয়াল, এইগুলো কিন্তু নট ইট ইজ আ ফিজিক্যাল সিমটমস, ইট ইজ আ মেন্টাল সিমটমস। দেখবেন যখন রেপার্টারি করবেন, যে এই যে হোমোসেক্সুয়াল, এই যে ইংরেজিতে কি বলে গে, বা এই যে এই টার্ম গুলো ইউজ হয়, আপনাকে যদি ওষুধ বাঁচতে দেয়, আপনি কি বাঁচবেন? আপনি তো তখন পারবেন না। এটা আমরা যখন রেপার্টারি পরীক্ষা দিতে যেতাম, আমাদেরকে এই প্রশ্নটা ধরতো যে হোমোসেক্সুয়ালটা তুমি বার করো রেপার্টারি থেকে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই সেক্সুয়াল মেল ফিমেলে গেলে পাবেন না, যেখানে আপনাকে যেতে হবে হচ্ছে মেন্টাল সিমটমসে গিয়ে, লাভ উইথ হার ওন সেক্স। এইটা হচ্ছে হোমোসেক্সুয়ালের একটা হচ্ছে রুব্রিক্স। তাহলে এইরকম ভাবে আমাদেরকে ভাবতে হবে, যে এই যে বললাম হেড, ঘৃণা করি আমি ওকে, পার্টিকুলার একটা মানুষকে আমার প্রতি ঘৃণা, ইমোশন। এই যে সুইসাইডাল, এই যে মরার ইচ্ছা, বাট ল্যাক অফ দি হচ্ছে অ্যাফ্রেড, এরকম হতে পারে। বা সুইসাইডাল, এক একজন মানুষের এক এক রকম ভাবে মরার ইচ্ছা হয়। যেমন এখন জলে গলায় দড়ি দেওয়ার এখন যেটা টেন্ডেন্সি, সেটা হচ্ছে জাম্পিং ফ্রম দি হাইট, উপর থেকে লাফ দেওয়া, বা হচ্ছে শুটিং অফ দি হিমসেলফ, নিজেরে গুলি করে মারা, কারণ এগুলো হচ্ছে সহজলভ্য। বা হচ্ছে হ্যাঙ্গিং, যেমন হচ্ছে আর্সেনিক। এই যে সুইসাইডাল করা তার ইচ্ছা। হোমিসাইডাল, দেখলেই মনে হয় কি ওরে মেরে ফেলি। যেমন জানেন তো ডাক্তারবাবু, কোন দাড়ি কাটতে চাই, এমন রাগ ওঠে, মনে খুঁট দিয়ে ওর গলার মধ্যে চালিয়ে দিই, কোনো মতে আমি নিজেকে কন্ট্রোল করি। এই যে কন্ডিশন। লোথিং অফ দি লাইফ, জীবনের প্রতি বিতৃষ্ণা। জীবনের প্রতি বিতৃষ্ণা আসলে কি হয়, একটা মানুষের যখন ডিপ্রেশনে আসে, ইট ইজ আ মেন্টাল সিমটমস। নিজের প্রতি যখন তার ভ্যালুলেসটা যখন কমে, তখন তার নিজের জীবনের প্রতি তার কোনো মানে দাম থাকে না। প্রথমে তার কথাবার্তা, চেহারা, পোশাক, জামা কাপড় দিয়ে বোঝা যায় দ্য নেচার। আস্তে আস্তে করে কিন্তু এই পেশেন্টটি কিন্তু হচ্ছে ডিজায়ার ফর সুইসাইডের দিকে কিন্তু হচ্ছে চলে যায়। এই যে ল্যাসিভিয়াসনেস, এই যে একটু আগে বললাম লাম্পট্টো, এই যে যেমন হায়াসামাস, এই যে যেমন হচ্ছে ফ্লুরিক অ্যাসিড, এই যে যেমন হচ্ছে ফসফরাস, এই যে যেমন হচ্ছে মেডোরিনাম, এরা হচ্ছে কি না, হচ্ছে ছেলেদের আমরা যেটা বলি আলুর দোষ, অর্থাৎ মেয়েদের কাছে থাকতে একটুখানি ভালোবাসে। এই যে ল্যাসিভিয়াসনেস, এই যে রিভালশন অফ দি হচ্ছে সেক্স, অর্থাৎ sudden and violent of the changes of the sexual desire, সেক্সুয়াল পারভার্সন। একটু আগে যেটা আমি এক্সাম্পল দিলাম, যেমন হচ্ছে ভয়, ফিয়ার, অ্যাঙ্গার, অ্যাংজাইটি, গ্রিড, প্রচন্ড ইচ্ছা। যেমন হচ্ছে মানি, যেমন আমি ঘুষ খাওয়ার আমার প্রচন্ড ইচ্ছা,
খালি মানি মানি মানি, অর্থাৎ টাকার প্রতি, যেমন কনস্ট্যান্ট হচ্ছে পকেট থেকে টাকা বার করে আর গোনে, টাকা গুনলে কি আর বাড়বে না, তার ওইটাই তার হচ্ছে ভালো লাগে। তার ভালো লাগে কি, যেন তেন প্রকারে অপরকে ঠকিয়ে আমি হচ্ছে পয়সা উপার্জন করব। যেমন আর্সেনিক, যা দরকার তার চেয়ে তার বেশি না হলে তার হচ্ছে পছন্দ হয় না, ইট ইজ আর্সেনিক। আর্সেনিক, অপরের যদি ক্ষতি হয় সে সবচেয়ে বড় বেশি মনে আনন্দ পায়। এই যে যেমন হচ্ছে মানি, ফিয়ার অফ পভার্টি, দারিদ্রতার ভয়। ছোটবেলায় দারিদ্র ছিল, এখনো তার মনের মধ্যে ভয় আছে, দারিদ্র ভয়। বাজারে গেলে সস্তা জিনিসপত্র কেনে, কখনো দামি জিনিসপত্র কেনা তার পক্ষে সম্ভব হয় না। যতই স্বপ্ন, স্বপ্ন কিন্তু হচ্ছে মেন্টাল জেনারেলের মধ্যে কিন্তু হচ্ছে পড়ে যায়। আর কি, হোমিসাইডাল। দুটো জিনিস আছে, একটা হচ্ছে সুইসাইডাল, একটা হচ্ছে হোমিসাইডাল। হোমিসাইডাল হচ্ছে অপরকে মারছে, ডিজায়ার এন্ড অ্যাভারশন টু দা কোম্পানি, আমার একা থাকতে পছন্দ করে। যেমন কি, একটু যেই ছুটি পাবে, এই যে যেমন সরকারি ছুটি, শনিবার মঙ্গলবার হাফ ছুটি, সব টিচাররা দেখানো হচ্ছে ঘুরতে বেরিয়ে গেছে। কি আছে, অনেকে অর্থাৎ মদ মাংস হচ্ছে সমুদ্রের হাওয়া, তার মানে পুরোটাই তার মধ্যে সিম্পলিটিকের একটা ক্যারেক্টার আছে। ছুটি পেলেই তার জঙ্গলে বা হচ্ছে আনকমন রুটে তার পছন্দ করে, তার মধ্যে শরিক বা টিউবাকুলারের একটা প্রবণতা থাকে। এই যে আমরা বলি না ছুটি পেলে কোথায় যান, এই যে প্রশ্নগুলো, এইগুলো হচ্ছে একটা তার মেন্টাল অফ দি কন্ডিশন। আর কি হচ্ছে, জেলাসি। ওরে বাবা, এই যে আর্সেনিক যেমন বললাম, ইট ইজ দ্য জেলাসি, ইট ইজ দ্য সাসপিসিয়াস। সাসপিসিয়াস এক এক সময় এমন লেভেলে চলে যায়, এমন ফিক্সড আইডিয়া থাকে যে জীবন প্রায় হচ্ছে ধ্বংস করে দিতে শুরু করে। ব্যবসা বাণিজ্য, এমনও পুরুষ মানুষ আছে সন্দেহের জন্য তার ব্যবসা শেষ, অর্থাৎ বউকে গার্ড দিতে দিতে, বউয়ের প্রতি অত কারোর সঙ্গে এই যে পরক্রিয়া আছে, এই যে তার মধ্যে হচ্ছে তার একটা সাসপিসিয়াস আসছে, মনের মধ্যে ঢুকে গেছে, একদম ফিক্সড হয়ে ঢুকে আছে। আপনি হাজার ব্যাখ্যা দিলেও কোনোটাই ব্যাখ্যা হয়। ফিক্সড আইডিয়া মানে খালি যে থুজা আছে তাই নয়, ফিক্সড আইডিয়াতে অ্যানাকারিয়ামও আছে, ফিক্সড আইডিয়াতে অন্যান্য মেডিসিনও আছে। অবস্টিনেন্সি, ইট ইজ আ গোয়ার্ড। ওই যে বললাম গোয়ার্ড, যা বলছি সেটাই ঠিক, যা ভাবছি সেটাই ঠিক, যা বলছি সেটাই ঠিক, আমি ঠিক। অর্থাৎ ইট ইজ দ্য ব্লাইন্ড। কিসের ব্লাইন্ড? মেন্টালি দিক থেকে ব্লাইন্ড। এবং হচ্ছে ডিপ্রেশন, আগেই বলেছি, ইট ইজ আ লোকাসিটি, প্রচন্ড বকবক প্রবক করে। বকবক লোকরা তারাই করে যারা সাধারণত হতাশায় ভোগে। উইপিং ইন দ্য নেচার, আমরা কেস টেকিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম উইপিং পাই, পালসেটিলা, সিপিয়া, মেডোডি নামের উইপিং, তিনটাই ডিফারেন্স। লাফিং, ইমপেশেন্ট, অধৈর্য, এবং হচ্ছে কনসাসনেস, প্রচন্ড হচ্ছে সতর্কতা। যেমন হচ্ছে ওসিডি পেশেন্ট, বাবা আপনাকে টাকা দিচ্ছে, গুনছে, দুবার চেক করলো, চেক অ্যান্ড রিচেক, চেক অ্যান্ড রিচেক। দিস ইজ দ্য ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্ট সিমটমস। বারবার হাত ধুচ্ছে, একটু ওই পুরানো টাকাটা বাদ দিয়ে নতুন টাকাটা দেন না। এই যে তার যে কন্ডিশন, এই যে একটা ছোট ছোট সিমটমস, ওইখান থেকে, ওই যে যেমন আমি আগেই পড়িয়েছিলাম, একটু এক ফোঁটা ওষুধ দিলেন কমবে, এত জলের মধ্যে মাত্র এক ফোঁটা ওষুধ দিলেন। এই যে অবজার্ভিং ডিসপোজিশন, এই যে তার মধ্যে হচ্ছে তার সাসপিসিয়াস, এই যে কন্ডিশন, দিস ইজ দ্য মেন্টাল সিমটম। ওষুধ আপনি যা সিলেকশন করেছেন ছুঁড়ে ফেলে দেন। এই যে অবজার্ভিং ডিসপোজিশন, ইট ইজ ওয়ান অফ দ্য মেন্টাল সিমটমস। একটাই ওষুধ লাইকোবোডিয়াম, যত বড় এম আছে 50 এম, 10 এম, 50 এম বা সিএম, যে কোনো দুটো ডোজ দেন। ওই যে ইট ইজ দ্য মেন্টাল সিমটমস, one mental symptoms which can overrule the many other particular symptoms. আগে যা কেস টেকিং করেছি শুনেছি টোটালটাই আমার কাছে ভ্যালুলেস। ওই যে ওষুধ বানানোর সময় ওই যে একটা সিমটম আমি পেলাম, ইট ইজ আ সিমটমস এর মতন সিমটমস, ওই একটার উপরেই আমি প্রেসক্রিপশন করে দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। এই হচ্ছে কন্ডিশন। যে এতক্ষণ এই যে আপনার যে উপস্থিত বুদ্ধি, আপনি হয়তো কি ভাববেন, স্যার বলেছে না মিষ্টি খায় না নুন খায়, নুন না
খাইলো জোর কইরা নুন খাওয়াবে, হ্যাঁ বললো জোর কইরা হ্যাঁ করাবে, এটাকে কেস টেকিং বলে না, এটারে ডাক্তারি বলে না। ডাক্তারি করতে গেলে কি করতে হয়, সাউন্ড সেন্সের তার খুব দরকার, তার হচ্ছে মাইন্ডটা অনেক বেশি ফ্রি থাকতে হবে, কোনো ফিক্সড আইডিয়া থাকলে তার মধ্যে হবে না। এই যে আমাদের যে কন্ডিশন গুলো পেশেন্টের একটা সিচুয়েশন, আমি কিন্তু চেঞ্জ হয়ে যাব, এই যে কন্ডিশন, কারণ আমাকে থাকতেই হবে আনপ্রেজুডিস অবজারভার। ভাববেন না যে 1 মিনিটে প্রেসক্রিপশন করি বলে আমাকে বুঝতে হয় না। ওই যে বললাম, আমাকে একটা কেস বুঝতে গেলে 5-7 মিনিট অনেক সময় লাগে, 5-7 মিনিট বুঝতে গেলে অন্তত 500 ঘন্টা পড়ে আসতে হয়। তাহলে এই যে কন্ডিশন, এইটা আমরা দেখলাম। এবার হচ্ছে উইলের পরে যেটা আসছে, ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং। যদি এই আন্ডারস্ট্যান্ডিং বর্তমান যে সাইকোলজিক্যাল তারা অত বেশি গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয়, যেমন হ্যালুসিনেশনের গুরুত্বটা খুব বেশি চলে আসে। এই যে হ্যালুসিনেশন অর্থাৎ ফলস দেখে, এই যে আমরা দেখি হচ্ছে নাইট টেরর, রাতে বেলা দেখছি যে একটা স্বপ্নের মধ্যে বাচ্চা কেঁপে উঠলো, এই সিমটম গুলো কিন্তু হচ্ছে ভ্যালু আছে। ইট ইজ দ্য ডিলিরিয়াম, ইট ইজ দ্য মেন্টাল কনফিউশন। মেন্টাল কনফিউশন মানে কি, ডালকামরা একটা লাইন লেখা ছিল, মেন্টাল কনফিউশন ক্যানট ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড ফর দ্য এনিথিং। অর্থাৎ কি হবে, এই যে এইটা হবে, যেমন হচ্ছে মেন্টাল কনফিউশন। যেমন হচ্ছে শাড়ি কিনতে গেল, পুরা দোকান খুলে ফেললো, একটা শাড়িও তার পছন্দ হয় না, কনফিউজ, আমারে কেমন লাগবে, লোকে কি বলবে, এইটা কেমন আছে, এইটা কি কালার, এটা একটু ছোট, এই যে কনফিউজ, এইটাই হচ্ছে একটা মেন্টাল সিমটমস। এবং লস অফ দ্য টাইম সেন্স, লস অফ দ্য টাইম সেন্স মানে কি, পেশেন্ট খুব তাড়াতাড়ি বলছে, যেমন হচ্ছে টাইম পাসেস টু কুইকলি। যারা দেরি করে কাজ করে তাদের মনে হচ্ছে টাইম খুব তাড়াতাড়ি যায়। আবার কি হয়, যেই মানুষ তাড়াতাড়ি কাজ করে তাদের টাইমটা যেন যায় না, টাইম পাসেস ইট ইজ আ স্লো, মানে স্লোলি। অথবা দেখা যায় যে যে আজকে কয় তারিখ বা এতটা, এই যে একটা মানে ডিস্টেন্সের বা মাপ যোগ, এই কন্ডিশন গুলো কিন্তু হচ্ছে তার লস করে ফেলে। 3 নম্বর হচ্ছে ইন্টেলেক্ট অর্থাৎ মেমোরি। অর্থাৎ আমরা দেখি না যে মেমোরি, কারণ মেমোরি দেখা হয় হচ্ছে আইকিউ দিয়ে এবং হচ্ছে কনসেন্ট্রেশন। মেমোরি যেমন কি আইকিউ, এই যে আমাদের গ্রে ম্যাটারে যে সেল গুলো থাকে, যার যত উন্নত সে তত বেশি আইকিউ। অর্থাৎ আপনি যেটা 10 বার পরে মনে রাখবেন, যেমন সেদিন একটা সেমিনারে আমি গেছিলাম, আর মাজিদ স্যারও ছিলেন, যে একটা মানুষকে মুখস্থ করতে গেলে 20 টাইমস তাকে পড়তে হয়, কিন্তু দেখা যায় যে যার আইকিউ বেশি সে মোটামুটি ভাবে কিছুক্ষণ পড়লেই হতো। যেমন ধরুন আমাদের স্বামীজির কথাই ধরুন না কেন, একবার পড়লেই কত তাড়াতাড়ি একটা বই কমপ্লিট করতে পারতো, কারণ তার কনসেন্ট্রেশন, তার হচ্ছে আইকিউ লেভেল প্রচন্ড মারাত্মক লেভেল। এই যে কনসেন্ট্রেশন, এইগুলো যেমন হচ্ছে তার ফ্যামিলি দিক থেকে অ্যাচিভ করতে হয়, তার কিছু প্র্যাকটিস করতে হয়। এই যে আমাদের ধ্যান বা মুসলিমদের যে হচ্ছে নামাজ পড়া, এইগুলো কিন্তু এক ধরনের মেডিটেশন। এইগুলো কিন্তু হচ্ছে মেমোরি সেল গুলোকে কিন্তু হচ্ছে সতেজ করতে কিন্তু সাহায্য করে। এই যে দেখুন, যেমন ধরুন দেখবেন যে একটানা পড়াশোনা করতে নেই, মাঝে মাঝে একটু বিরতি নিতে হয়। কারণটা কি, কারণ হচ্ছে ব্রেন যদি আপনার শরীর থেকে রক্ত না পায়, ব্রেন কিন্তু ফ্র্যাক করবে। ব্রেন ফ্র্যাক করলে আপনি যতই পড়াশোনা করুন আপনার কিন্তু মনে রাখতে পারবেন না। দেখবেন অফিসে গেলে দেখবেন কাজের চাপ দেখলে একটু দাঁড়া, একটু চা খেয়ে আসি বা দুটো হচ্ছে সিগারেট খেয়ে আসি। কারণ কি, এইগুলো হচ্ছে কিছু হচ্ছে ট্যানিন থাকে, বা হচ্ছে কফি খেলে ক্যাফিন থাকে, বা হচ্ছে নিকোটিন থাকে। এইগুলো কি ব্রেন গুলোকে কিছুটা এক্সাইটেড করে দিয়ে কর্ম উদ্দীপকতাকে বাড়িয়ে দেয়, কিন্তু ফলোড বাই কিন্তু হচ্ছে আরো বেশি নামনেস কন্ডিশন আসে, কিন্তু ওই সময়টা একটু ভালো থাকে। এই জন্য যারা বিড়ি সিগারেট না খায়, দেখবেন যে একটু কিছু যখন ব্রেনটা যখন ভারী হয়ে যাচ্ছে, যখন আমার ইন্টেলিজেন্ট পাওয়ারটা কমে যায়, আমরা 2-3 পা একটু হেঁটে আসি বা ওপেন এয়ারে যদি হেঁটে আসি, তার মানে ব্লাড সার্কুলেশন ভালো হয়ে গেলে আমার ব্রেনটা কিন্তু হচ্ছে ভালো কাজ করবে। এই জন্য দেখেন না যে এটা কাজ করার পরে চোখ বন্ধ করে কিছুক্ষণ আমরা বুঝে থাকি, কারণ মেন্টালি একটু রেস্ট দরকার। তাহলে ব্রেন সেল গুলো যেগুলো এক্সস্টেড হয়ে গেল, অর্থাৎ আমাদের খাদ্য কি, আমাদের খাদ্য হচ্ছে অক্সিজেন। আপনি যত পিওর অক্সিজেন শরীরের মধ্যে, কিন্তু হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এরা বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয়ে অক্সিজেন চলাচলে কিন্তু হচ্ছে বাধা দান করে।
এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে প্রচুর বাচ্চা পাবেন, কেউ অঙ্ক করতে পারে না, কেউ লিখতে চায় না, কেউ পড়া মনে রাখতে চায় না। এগুলো কিন্তু দাম আছে, কিন্তু উইলের মতন এত দাম নেই। এবার ধরুন হচ্ছে ফিজিক্যাল জেনারেল সিমটমস, যেটা বললাম মেন্টাল জেনারেল সিমটম যদি সিএম হয়, ডেপুটি সিএম হচ্ছে ফিজিক্যাল জেনারেল সিমটম। ফিজিক্যাল কথাটা মানেই বুঝলেন যে ফিজিক্যাল মানে হচ্ছে শরীর, শরীরের অ্যাজ এ হোল। যেমন ফিজিক্যাল ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন, আমার লবণ না খেলে হয় না, বা আমার মিষ্টি না খেলে হয় না, যাই খাই না কেন একটু মিষ্টি দরকার। তার এই যে ডিজায়ার অ্যাভারশন টু দ্য পিকুলিয়ার অফ দি থিংস, এত কিছু থাকতে আমার চাল চিবিয়ে খেতে হবে। এই যে অ্যাবনর্মাল ক্রেভিং, এগুলো কিন্তু হচ্ছে দাম বেশি। এই জিনিসগুলো মনে রাখবেন। হ্যাঁ, লবণ কেন, হ্যাঁ খাই তো, লবণ না হলে একটু খাওয়া যায় না, ওতে এমন কিছু সিমটম পাওয়া যায় না। কিন্তু লবণ না নিলে তার চলবেই না, উঠে গিয়ে তার লবণটা নিয়ে আসতে হবে, সেই সিমটমসটা কিন্তু হচ্ছে দাম বেশি। একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই, কোনো পেশেন্টের যদি দেখেন তার উচ্চ রক্তচাপ, তার সঙ্গে তার ক্রেভিং, দেখুন ডিজায়ারের চাইতে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, সেটাকে বলা হচ্ছে ক্রেভিং ফর দি সল্ট। কারণ অনেক পেশেন্ট পাবেন লবণ খাবার ইচ্ছা থাকলেও ভয়ের চোটে সে লবণ খায় না, কারণ ডাক্তার বলেছে ব্লাড প্রেশার থাকলে লবণ খাওয়া বারণ। এরও একটা বড় ব্যাখ্যা আছে, আমি দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে দিচ্ছি না। তাহলে সে জানে যে আমার ব্লাড প্রেশার আছে, তার সত্ত্বেও সে লবণ খাবে। লবণ খাওয়ার জন্য সে মানে চুরি করে হলেও খাবে, বউ বকা দিলেও সাইড নিয়েও খাবে। এইটা হচ্ছে একটা সিমটমস, এইটা একটা কনকমিটেন্ট সিমটমস। এইটা যদি আমি পাই, আমার কেস টেকিংটা শেষ করে দিলাম, সাথে সাথে কিন্তু আমি ফসফরাস মেডিসিনটা দিলে আমার ভালো কাজ করবে। ফসফরাসের আর আমার কোনো সিমটমস এর দরকার নেই, কারণ ওই যে বললাম মেন্টাল সিমটম ফসফরাসের অনেক আছে, এইটা হচ্ছে ফসফরাসের ফিজিক্যাল জেনারেল সিমটমস। তাহলে এইটুকু আমি বুঝলাম। অ্যাভারশন, অনেক সময় অ্যাভারশন আছে, যে অ্যাভারশন এই জিনিসটা আমি খাই না। আরেকটা যে ওয়ার্ড আমরা পাই, ইট ইজ আ বরিকের বইয়ে, সেটা হচ্ছে ইনটলারেন্স। একটু আমি মাংস খাই না কেন, আরে মাংস খাবো কি, মাংস খেলেই পরের দিন আমার হচ্ছে ডায়রিয়া হয়। ম্যাক্সিমাম মানুষের মাংস খাবার পরে তার কনস্টিপেশন হয়, আর মাংস খাবার পরে তার ডায়রিয়া হয়। এখানে হচ্ছে তার মিটের অ্যালার্জি। এই যে যেমন হচ্ছে মিট অ্যালার্জির জন্য তার এই কন্ডিশন হচ্ছে। যেমন হচ্ছে ধরুন এই যে মুসলিমদের যেমন ধরুন ভিল, আমি জানি না আপনাদের বাছুর, ভিল মানে হচ্ছে বাছুর। এই যে বাছুরের মাংস খেলে অনেক সময় ডায়রিয়া হয় বা শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে ইপিকাক এবং ক্যারিনাইট্রিকাম বলে একটা ওষুধ আছে। আপনারা যারা মুসলিম কমিউনিটির মধ্যে আছেন, তারা যদি এইটা আমি জানি না, বইয়ে পড়া, যদি এইরকম যদি সিমটম পান, এই দুটো ওষুধ ইউজ করবেন, আশা করি ভালো কাজ পাবেন। এবার ধরুন, ও যেটা বলতে পারিনি, হ্যাঁ সেটা হচ্ছে ইনটলারেন্স। আমি কিছুতেই খাবো না, ওটা খেলেই আমার হচ্ছে অসুবিধা হয়। ইনটলারেন্সের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে দাম আছে। এই হচ্ছে কন্ডিশন। এবার ধরুন ডিজায়ার অ্যাভারশন টু দা পার্টিকুলার অফ দি ফুড, নির্দিষ্ট কোনো খাদ্যের প্রতি হচ্ছে তার হচ্ছে ডিজায়ারও থাকতে পারে, অ্যাভারশনও থাকতে পারে। এবার হচ্ছে অ্যাপেটাইট, হ্যাঁ আমার তো খিদে পায়, সেটা কোনো দাম নেই। কিন্তু দেখা যায় খিদে হলে আমার হাত পা কাঁপে, খিদে হলে আমার রাগ হয়ে যায়, খিদে হলে আমার পেট ব্যথা করে, খিদে হলে আমার বুদ্ধি আসে না। এই সিমটম গুলো কিন্তু হচ্ছে দাম বেশি। এবার হচ্ছে ঠাস, জল পিপাসা, জল খান, হ্যাঁ খাবো না কেন, জল খাই, কেমন খাই, 5 গ্লাস লিখে রাখলেন, 5 গ্লাস, কি দাম আছে ওইখানে। ঠাস কেমন ধরুন, যেমন হচ্ছে বার্নিং থার্স্ট, আমাকে জল খেতেই হবে। যেমন হচ্ছে ডাক্তারবাবু এই যে জ্বর হয়েছে জানেন তো, কিচ্ছু খাইতেছে না আমার বাচ্চাটা, খালি জল খায়। খায় না কেন, এবার আপনি জিজ্ঞাসা করলে খাস না কেন, না এটা কি তিতা লাগে, তা জল খাস কেন, তা জল খাইলে তো তিতা লাগে না। এই যে জল খেলে তো তিতা লাগে না। তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল যে, যেমন আপনারা কোনোদিন পড়েছেন অ্যাকোনাইটে কি লেখা আছে, বার্নিং থার্স্ট। এখানে মানে অ্যাভারশন টু দ্য এভরিথিং, কিন্তু হচ্ছে এই যে অ্যাকোনাইট যে বারবার জল খায়, কারণ সবকিছু তার তিতো লাগে, একমাত্র জল খেলে তার তিতো লাগে না। এই হচ্ছে অ্যাকোনাইট, এই হচ্ছে ক্রিওজোটের পেশেন্ট, মাত্র দুটো ওষুধ আছে। এই যে সিমটমস, এই যে থার্স্টের ক্ষেত্রে, না জল খান না কেন, এই জল খেলে আবার বাথরুম হবে, জল খেলে আবার
শীত আসবে, ইউপেটোরিয়াম পারফোরেটিকাম, এই যে কন্ডিশন। ডাক্তারবাবু রাতে উঠে কিন্তু আমাকে জল খেতে হবে, আমি কিন্তু জল খাওয়ার স্বপ্ন দেখি, ইট ইজ দ্য মেডোরিনা। এই যে সিমটমস গুলো, এইগুলো কিন্তু লিখবেন। ওই আমরা জল খাই, 1 গ্লাস খাই, 5 গ্লাস খাই, খাবার পরে প্রস্রাব খাই, এই কোনো দাম নেই। প্রতি কয়টা সিমটমস আমি বললাম, ইট ইজ আ পিকুলিয়ারিটিটা আপনাকে দেখতে হবে। পিকুলিয়ারিটিটা আপনি তখনই পারবেন যখন আপনার মেটেরিয়াল উপরে কিন্তু আপনার দক্ষতা চলে আসবে, নচেত কিন্তু পারবেন না। এবার ধরুন অনেক সময় হচ্ছে ওয়েদারের উপরে নির্ভর করে, কেউ গরমকালে ভালো লাগে, কেউ শীতকালে। যেমন ধরুন শীতকালে স্কিন ডিজিজ বাড়বে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিকে কি আছে, পেট্রোলিনাম সোডিনাম এক্সট্রাক্ট অনেক আছে। কিন্তু এই যে স্কিন ডিজিজটা আমার গরমকালেই বাড়ে, শীতকালে থাকে না। আবার রিপিট করলাম, পেশেন্টকে কি বললেন, না ডাক্তারবাবু গরমকালেই থাকে না, আমার শীতকালে থাকে না। ঠিক, হ্যাঁ ঠিক, জানো হয়ে গেল। তাহলে এই যে ইট ইজ দ্য মোডালিটি, ইট ইজ দ্য আনকমন পিকুলিয়ার মোডালিটি অফ দ্য পার্টিকুলার সিমটম স্কিন ডিজিজ, the medicine it is the ক্যালিপাইক্রোমিকাম ফলোড বাই ইট ইজ অ্যান্টিমটার। অ্যালেন্সের পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে এই যে কন্ডিশন। যেমন ধরুন যে অ্যাস্থামা পেশেন্ট সাধারণত আমরা বলি যে পেট ভরে খাবেন না, পেট ভরে খেলে আপনার অস্বস্তি বাড়বে, দিস ইজ দ্য কমন সিমটমস। ডাক্তারবাবু জানেন তো আমার পেট খেলেই আমার শ্বাসকষ্টটা কম থাকে। কি খেলে আপনার শ্বাসকষ্ট কম থাকে? তো তাজ্জব ব্যাপার। রেপার্টারি করুন, দেখুন গ্রাফাইটিস লেখা আছে, ইউজ করুন, দিস ইজ দ্য আনকমন সিমটমস। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ধরে বসে থাকবেন। তাহলে যখনই আপনার কানে আনকমন বাজবে তখনই কপাত করে ধরবেন। আমি যেটা করি, আনকমন পেলে সেটাকে ওভার রিপিট করি, ওই চেক রিচেকের মতন। যা বললেন আপনি ঠিক বললেন তো, নাকি একটা বলতে হয় অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলছি, একটা বেলাক্ষাপা কথা বলে দিলেন যে কথার কোনো ভ্যালু নেই। না ডাক্তারবাবু ঠিক, ঠিক যখন ঠিক জান আপনার প্রবলেম সলভ। এই হচ্ছে কন্ডিশন। আর কি দেখলো, যেমন হচ্ছে রাবিং, যেমন ধরুন হচ্ছে কোলে থাকতে ভালোবাসে, একটা কাশির পেশেন্ট কোলে উঠলে ভালোবাসে, ইট ইজ হচ্ছে দা ব্রোমিয়াম, কোলে উঠতে খুব ভালোবাসে। আর্নিকা কোলে উঠতে খুব ভালোবাসে, ইট ইজ হচ্ছে দা আর্সেনিক। যেমন হচ্ছে বিসমাথ, যেমন হচ্ছে কোলেতেই শুতে চায়, ইট ইজ দা সিনা। এরকম যে কন্ডিশন, এই সিমটম গুলো কিন্তু হচ্ছে দাম আছে, কিন্তু অত মেন্টালের মতন অত দাম নেই। এইবার যেমন ধরুন হচ্ছে টেন্ডেন্সি টু দি পিউডিসিটি, আপনারা কেন্ট রেপার্টারি খুলবেন, পিউডিসিটি বলে একদম জেনারেলিটিস এর মধ্যে আছে। এই যে পিউডিসিটি অনেক দাম বেশি। যেমন কোনো ব্যথা আছে, রোজ আসছে নির্দিষ্ট সময়, কেউ একদিন পর পর, কেউ হচ্ছে 1 সপ্তাহ অন্তর অন্তর, কোনোটা ফুলমুন নিউমুন অর্থাৎ অমাবস্যা পূর্ণিমাতে হলেই আসে, কোনোটা প্রতি বছরে আসে। এই যে পিউডিসিটি, এই পিউডিসিটিটা কিন্তু হচ্ছে ইট ইজ আ ফিজিক্যাল জেনারেল সিমটমস, এটার উপরে কিন্তু অনেক দাম বেশি। যাই হোক আজকে এত অব্দি রাখলাম, আর একটুখানি আছে, পরে হলো তো শেষ হয়ে যাবে। আচ্ছা পরেরটা বলে ছেড়ে দিই। যেমন এমন কিছু খাদ্য আছে যেই খাদ্য খেলেই তার অ্যালার্জি হয়। অ্যালার্জি মানে কি? অ্যালার্জি মানে হচ্ছে ইট ইজ দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। অর্থাৎ শরীরের মধ্যে কোনো যখন প্রোটিন ঢোকে, যখন এই প্রোটিনকে যখন শরীর শত্রু মনে করে, তখন তার শরীরের মধ্যে কিন্তু হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হয়। অ্যালার্জিক রিয়াকশন স্কিনের বাইরের দিয়েও হতে পারে এবং হচ্ছে শরীরের অভ্যন্তরীণও হতে পারে। যেমন অনেক পেশেন্টের আছে দুধের প্রতি অ্যালার্জি, দুধ খেলে তার খেলেই তার ভমিটিং হয়, দুধ খেলেই তার অ্যাসিডিটি হয়। এরকম মিট খেলেও তার এই যে একটু আগে বললাম, ইট ইজ ইনটলারেন্স। এই জায়গাগুলো কিন্তু হচ্ছে তার কন্ডিশন গুলো। এগুলো হচ্ছে আপনারা ফিজিক্যাল জেনারেল সিমটমস হিসেবে ট্রিট করলে আপনারা খুব ভালো পাবেন। এইটুকখানি বেস করে যদি আপনারা অ্যাকুট কন্ডিশন গুলোকে যদি কন্ট্রোল করতে পারেন, খুব তাড়াতাড়ি ভাবে আপনারা সাফল্য পাবেন। দেখুন অ্যাকুট ডিজিজ বলে কোনো রোগ হয় না, সবই হচ্ছে ক্রনিক ডিজিজের অ্যাকুট ম্যানিফেস্টেশন। কিন্তু অ্যাকুট ডিজিজটাকে যদি আমি সাবসাইড করে দিতে পারি, পেশেন্ট কিন্তু অনেকটাই কিন্তু হচ্ছে আনন্দ ফিল করবে, পেশেন্ট আপনার প্রতি ভরসা রাখবে, আপনাকে সময় দেবে, তারপরে আপনাকে হচ্ছে একটু ডিপ অ্যাক্টিং ওষুধ দেবেন। যেটা আমার অভিজ্ঞতা, কোনো বই লেখা নেই। ছোট ছোট ডাক্তাররা বা জুনিয়র ডাক্তাররা প্রথমে একটা ডিপ অ্যাক্টিং ওষুধ দিতে যাবেন, কার্সিনোসিন যতই ঠিক হোক, যখনই আপনার হচ্ছে সিমটম অ্যাগ্রাভেটেড করবে, তখনই কিন্তু পেশেন্ট দেখবেন টুক করে আপনার চেম্বার ছেড়ে পালিয়েছে।
আপনার চুলটা পাকুক, দাড়িটা বড় হোক, বয়সের চামড়া ভাঁজ হোক, তখন আপনার কাছে সময় দেবে, কিন্তু জুনিয়রদের এত সময় দেবে না। জুনিয়রদের সবচেয়ে বেস্ট ওয়ে, ইট ইজ দ্য অ্যাকুট কন্ডিশনটাকে সুন্দরভাবে সাবসাইড করা শিখতে হয়। আজকে হোমিওপ্যাথিকের এত বদনাম কেন? হোমিওপ্যাথিকে বদনাম হচ্ছে হোমিওপ্যাথিকরা অ্যাকুট কন্ডিশনকে কন্ট্রোলই করতে পারে না। তার অনেকগুলো কারণ আছে, ল্যাক অফ হচ্ছে নলেজ এবং ল্যাক অফ দ্য মেডিসিন। কিন্তু হোমিওপ্যাথিকে প্রচুর কন্ডিশন আছে। আমরা যদি বইয়ে পড়ি, আমার এখন যা অভিজ্ঞতা দেখি, যারা এই তো পেশেন্ট অহরহ তো আমাদের কাছে বলে, কিন্তু আমরা বইয়ের মধ্যে সব লেখা আছে কিন্তু পড়ি না। আমরা খালি ভাবি একটা বই পড়লেই লাফায় উঠে যাব, না, অনেকগুলো বই পড়তে হয়, সব কথা বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে। এটা হচ্ছে আমার পদ্ধতি। বইগুলো পড়ুন, একবারের জায়গায় 5 বার পড়ুন, দেখবেন হ্যাঁ রুগী তো এই কথাই বলেছিল। আমাদের কাজ কি? আপনাদেরকে পথ দেখানো। এইভাবে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো পড়া হয় যদি কোনো রুগী দেখে পড়ানো যায়। রুগী যখন দেখবেন সেই কেস জীবনেও ভুলবেন না। আর রুগী দেখবেন যে যেই কেস ওই আউটডোরে দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে কমবে। কারণ আমাদের এই ক্ষেত্রে কি হয় আমি বাংলাদেশে জানি না, কলকাতায় দেখি 2 রকম রুগী থাকে, যারা সাধারণত যারা গরিব, সোশিও ইকোনমিক্যাল খারাপ, কমলেও আসে না, না কমলেও আসে না। এই ক্ষেত্রে বোঝাটা আমাদেরকে তো অনেক সময় ভেরি ডিফিকাল্ট স্টেজে এসে যায়। এই হচ্ছে আমার কথা। প্র্যাকটিস করুন, ভাবুন, দেখবেন অনেকটাই সাফল্য পাবেন। আরো অনেক আছে, আমার বন্ধু ওম প্রকাশ আছে, বা এই দুবে ইনিও আছে, ইনিও অনেক সিনিয়র, তারাও কিছু বলবে। বলুন। ধন্যবাদ স্যার। ক্লাস অনেক সুন্দর ক্লাস হয়েছে স্যারের। আমরা ভ্যালিডেশন অফ সিম্পটমটা অনেক কিছুই বুঝতে পারলাম। আমার মনে হয় যে আরো অন্যান্য যারা আছেন, সিনিয়র স্যার যারা আছেন, যদি কেউ কিছু বলতে চান আমাদের স্যারের বক্তব্যের সাথে অ্যাড করতে পারেন। আর কেউ যদি প্রশ্ন করতে চান হ্যান্ড রেজ করবেন। কারো যদি আজকে ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের ডেকে নিব। কেউ যেহেতু কিছু বলছেন না, স্যার আমি কি একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ, প্রশ্ন করেন। ওম প্রকাশ, তুই কিছু বল। তপন কুমার কে? আপনি প্রশ্ন করুন আগে। স্যার ওই অ্যাবনরমাল ক্রেভিং ফর সল্টে আপনি ফসফরাস বলেন, এখানে আমরা ন্যাপটামিউর ভাবতে পারি না স্যার? না, ন্যাপটামিউ যে সবসময় দিতে হবে আমি বলতে চাইছি যে যখনই আপনি ন্যাপটামিউর উপরে বেশি ফোকাস দেবেন, ন্যাপটামিউ আছে, কিন্তু হাইপারটেনশনের সঙ্গে ক্রেভিং ফর দি সল্ট, ইট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, ইট ইজ দ্য ফসফরাস। আপনি কি জানেন যে বিটার ফর দ্য সুইট, তার সঙ্গে যদি পেশেন্টের হার্টের ডিজিজ থাকে সেই ক্ষেত্রে খুব ভালো ওষুধ, ইট ইজ দ্য ডিজিটালিস। আপনি রেপার্টারি করবেন। ডিজার্ট ফর দি হচ্ছে বিটার ফুড, ইট ইজ দ্য ন্যাপটামিউর এবং হচ্ছে ডিজিটালিস। কেন আপনি একাই ন্যাপটামিউ শিখবেন, আরেকটা মেডিসিন শিখবেন না কেন? এটাই আমার প্রশ্ন। কোন স্যার আপনাকে শিখিয়েছে বলুন তো? থ্যাংক ইউ স্যার। এখনো তো স্যার শিখতেছি স্যার, শেখার শেষ হয় নাই। হ্যাঁ, শিখবেন তো অবশ্যই। আমি বলতে চাইছি যে বইয়ে যে আরো একটা ওষুধ লেখা আছে সেটা আপনার মাথায় থাকবে না, এখন আপনার মাথার মধ্যে তো ফিক্সড আইডিয়া ঢুকাই দিছে যে ন্যাপটামিউ ন্যাপটামিউ ন্যাপটামিউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অরিফদা কিছু বলেন ক্লাসের উপর। স্যারের ক্লাস তো অতীব চমৎকার হয়েছে। আমার অনেকদিন ইচ্ছা ছিল স্যারের থেকে ইভ্যালুয়েশন অফ সিমটমটা শেখার। স্যারকে আমি এই জন্য অনেকবার ধরে বিরক্তও করেছি। তো এটার মনে হয় আর একটু বাকি স্যার কিছু যদি থাকে পরের একটা ক্লাস নিলে পরের সপ্তাহে, তাহলে স্যার এটা কমপ্লিট যদি করেন তাহলে একটু ভালো হয়। হ্যাঁ, আর একটু বাকি আর আছে, পার্টিকুলার কমন পার্টিকুলার গুলো একটু বলতে হবে, কারণ অনেক বড় তো, হ্যাঁ, যখন আমি এক্সাম্পল দিই অনেকটা সময় হ্যাঁ, লাগে। না না ধীরে ধীরে হোক স্যার, মানে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই স্যার। আর এই মানে ক্লাসটা অতীব সুন্দর হয়েছে। আমার মনে হয় এই ক্লাসটা ইউটিউবে
স্যারের নামে একটা করে যদি শাহেদ ভাইরা এইসব টেকনিক্যাল ব্যাপারটা জানেন, যদি করে দেয়া যায় স্যারের পারমিশন নিয়ে, তাহলে হয়তো খুব সুন্দর হয় আর কি। কিছু কিছু আলোচনার জায়গাটা এডিট করে দিয়ে বেশ মানে মূল জায়গাটা যদি দেয়া যায়, এটা আমার একটা প্রস্তাব রইলো আর কি। শাহেদ ভাই কি